ইজি টু লার্নিং স্কুলে তোমাদের আরও একবার স্বাগত। চলো, আমি বলেছিলাম আজ তোমাদের নাইট্রোজেন ফ্যামিলি দ্যাট ইজ গ্রুপ 15-এর ভিডিও আসতে চলেছে। চলো, আজ আমরা পুরো একটা ভিডিওতেই গ্রুপ 15টা যতটা কম পড়ে আমরা করতে পারি সেই চেষ্টাই করব। চলো, গ্রুপ 15 মানে এখানে কোন কোন এলিমেন্টগুলো আছে দেখো। গ্রুপ 15 মানে এখানে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ। অ্যান্টিমনি যার সিম্বল হলো এসবি, কেননা এর ল্যাটিন নেম হলো স্টিবিয়াম। সেই থেকে এই যে সবগুলোই হচ্ছে এলিমেন্টগুলো হলো গ্রুপ 15-এর এলিমেন্ট। ঠিক আছে, গ্রুপ 15-এর এলিমেন্ট নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এর মধ্যে নাইট্রোজেন আর ফসফরাস হলো এর মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস হলো নন মেটালস। ঠিক আছে, নাইট্রোজেন আর ফসফরাস হলো নন মেটালস। আর বিসমাথ হলো মেটাল। বাকি দুই মানে আর্সেনিক এবং স্টিবিয়াম দ্যাট ইজ অ্যান্টিমনি, তারা হলো মেটালয়েড। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউ দিতেই পারে, যে বলবে এই গ্রুপের কোন এলিমেন্টটা আমাদের মেটাল, কোন গ্রুপ 15-এর কোন দুটো করে দেওয়া থাকবে মেটালয়েড। তোমাকে বলতে হবে আর্সেনিক আর অ্যান্টিমনি হলো আমাদের মেটালয়েড। আর মেটাল কারা? মেটাল হলো একমাত্র বিসমাথ। আর ওপরে যে দুটো নাইট্রোজেন, ফসফরাস, তারা হলো নন মেটাল। চলো, nitrogens and phosphorus are non-metal, arsenic, antimony are metalloids and bismuth is a typical metal. ঠিক হলো। নেক্সট দেখো কি বলেছে, এদের রেডিয়াস। আমরা যদি একটা যে কোনো গ্রুপ বরাবর আমরা ওপর থেকে নিচের দিকে যাই, যেমন ধরো এটাই যদি আমরা একবার দেখি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, যদি এইটাকে আমরা 15 গ্রুপটাকে আরেকবার লিখতে চাই, দ্যাট ইজ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আমরা জানি যতই আমরা একটা গ্রুপের ওপর থেকে নিচে যাব কি হয় না, নাম্বার অফ সেল কিন্তু বাড়তে থাকে। আর নাম্বার অফ সেল যত বাড়বে রেডিয়াস কি হবে তত ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এদের অর্ডারটা কি হবে, নাইট্রোজেনের থেকে ফসফরাস। কিন্তু এই যে ইনক্রিজের রেট সেটা কিন্তু আর নাইট্রোজেন থেকে ফসফরাস যতটা ইনক্রিজ করবে, ফসফরাস থেকে আর্সেনিক ততটা ইনক্রিজ করবে না। আবার আর্সেনিক থেকে বিসমাথ, সেই অর্ডারটা কিন্তু আর্সেনিক থেকে যে অ্যান্টিমনি, আর অর্ডারটা আরও কম। অ্যান্টিমনি থেকে বিসমাথ অর্ডারটা আরও কম। ঠিক আছে, কেন এইটা হবে? ফ্রম আর্সেনিক টু বিসমাথ অনলি আ স্মল ইনক্রিজ অফ কোভ্যালেন্ট চেঞ্জ। কেন? মানে নিয়ারলি ইকুয়ালি হয়ে যায়, এই দুটো নিয়ারলি ইকুয়াল। কেন কি না, দেখো এক্ষেত্রে আমরা যদি এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে দেখতে পাবো এই বিসমাথ আর অ্যান্টিমনির আগে কিন্তু এফ অরবাইটাল আর ডি অরবাইটাল ফুললি প্রবেশ করে যাচ্ছে। ডি আর এফ অরবাইটালের স্কিনিং পাওয়ার, পেনিট্রেশন পাওয়ার অত্যন্ত কম, যার ফলে এরা স্ক্রিনিং এফেক্টটাও কম, যার ফলে এসের ওপর, পি এর ওপর কি হয়, পি অরবাইটাল যেটা আউটার মোস্টে আছে তার উপর নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি হয়, তার ফলে নিউক্লিয়ার যে অ্যাটমিক যে সাইজ অতটাও বৃদ্ধি পায় না। অর্ডারটা এরকমই হয়, কিন্তু মনে রাখবে বৃদ্ধির রেটটা কিন্তু পরপর কমে যায়। ঠিক আছে, নেক্সট আসি আয়োনাইজেশন এনথালপি। নেক্সট আমরা পড়ব আয়োনাইজেশন এনথালপি। সেটা কি জিনিস? আয়োনাইজেশন এনথালপি আমরা জানি, যদি
যে কোনো একটা নিউক্লিয়াস আছে, ধরো নিউক্লিয়াস থেকে এবার যে কোনো একটা অ্যাটমের আউটার মোস্ট ইলেকট্রনকে যদি বের করে দিতে হয় নিউক্লিয়াস থেকে, ওই অ্যাটম থেকে বের করতে হয় অ্যাটমটার গ্রাউন্ড স্টেটে, অ্যাটমটার গ্যাসিয়াস অবস্থায় থাকা অবস্থায়, তাহলে যে পরিমাণ তোমাকে এনার্জি অ্যাটমটাকে দিতে হবে তাকেই বলা হয় আয়োনাইজেশন এনথালপি। মানে কোনো গ্যাসিয়াস এবং গ্রাউন্ড স্টেটে থাকা কোনো অ্যাটম থেকে একটা ইলেকট্রন বের করে অ্যাটমটিকে এক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ তোমাকে শক্তি প্রয়োগ করতে হয় তাকেই বলা হয় আয়োনাইজেশন এনথালপি। তাহলে তোমরা জানো আয়োনাইজেশন এনথালপি কার উপর ডিপেন্ড করে? আমরা জানি নিউক্লিয়ার অ্যাট্রাকশন। যত নিউক্লিয়ার অ্যাট্রাকশান বাড়বে তত বাইরের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশান বেশি, সেই অ্যাট্রাকশান থেকে ইলেকট্রনকে যদি তুমি বের করতে চাও তাহলে অনেক বেশি পরিমাণ তোমাকে এনার্জি দিতে হবে। ঠিক আছে, তার ফলে আয়োনাইজেশন এনথালপির মান কিন্তু বাড়বে। নেক্সট হচ্ছে মেন যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আয়োনাইজেশন এনথালপি, দ্যাট ইজ সাইজ। দেখো আয়োনাইজেশন এনথালপি সাইজের ওপর কিভাবে ডিপেন্ড করবে? সাইজ যত বাড়বে নিউক্লিয়ার অ্যাট্রাকশান তত কম হবে, আর নিউক্লিয়ার অ্যাট্রাকশান যত কম সাইজ তত বেশি। সাইজ বেশি মানে অ্যাট্রাকশান কম, তাহলে খুব সহজেই তুমি একটা ইলেকট্রনকে বের করে নিতে পারবে। তাহলে আয়োনাইজেশন এনথালপির মান কি হবে? কমে যাবে, মানে এটা ইনভার্সলি প্রপোর্শন হবে। ঠিক আছে, আয়োনাইজেশন এনথালপির সাথে সাইজ ইনভার্সলি প্রপোর্শনাল। সাইজ যদি বাড়ে আয়োনাইজেশন এনথালপি কমবে, সাইজ যদি কমে আয়োনাইজেশন এনথালপি বাড়বে। ক্লিয়ার? দেখো লেখা আছে আয়োনাইজেশন এনথালপি ডাউন দ্য গ্রুপ ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ ডিউ টু দ্য গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন দ্য অ্যাটমিক সাইজ। এক্ষুনি বললাম অ্যাটমিক সাইজ যদি বাড়ে তাহলে কি হবে? আয়োনাইজেশন এনথালপি ডিক্রিজ করবে। বিকজ দ্য এক্সট্রা স্টেবল হাফ ফিল্ড অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন and smaller size, ionization enthalpy of group 15 is greater than oxygen family group 14। ঠিক আছে, দেখবে এটা আমি একটা কথা বলে দিই, ধরো গ্রুপ 14 কারা ছিল? কার্বন ফ্যামিলি। তাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল বলো তো? যারা গ্রুপ 15 ছিল তাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল? ধরো কার্বন ফ্যামিলি, কার্বন का इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन की देखो ছিল 1s2 2s2 2p2। আবার যদি তোমরা নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p3। দেখো গ্রুপ এটা কি গ্রুপ? এটা হচ্ছে গ্রুপ 14। এটা কি? এটা হলো গ্রুপ 15। ঠিক আছে, দেখো গ্রুপ 15 এর ক্ষেত্রে কি হচ্ছে? হাইলি স্টেবল মানে হাফ ফিল্ড অরবিটাল। আর আমরা কি জানি? হাফ ফিল্ড অর ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনস আর হাইলি স্টেবল। তাই জন্য কি হয়? এর আয়োনাইজেশন এনথালপি তুলনামূলকভাবে বেশি হবে, এর আইই ভ্যালু কি হবে? হাইয়ার। ক্লিয়ার? আর এটার ক্ষেত্রে তো স্টেবল নয়, তাহলে তুলনামূলক কার্বনের কি হবে না আয়োনাইজেশন এনথালপিটা কম হবে। এইটুকুই আয়োনাইজেশন এনার্জির, আর কিছু দরকার নেই। এইবার এখান থেকে যেটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে হাইড্রাইডস অফ গ্রুপ 15 এলিমেন্ট। গ্রুপ 15 যে এলিমেন্টগুলো আছে এদের যে সমস্ত হাইড্রাইডগুলো আছে
তার কিন্তু প্রচণ্ড প্রশ্ন আসবে সেখান থেকে। হাইড্রাইড মানে কি, দেখো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে এরা কি তৈরি করে, নাইট্রোজেন আছে NH3 যার নাম অ্যামোনিয়া, PH3 ফসফিন, আর্সেনিক। নেক্সট হচ্ছে আর্সেনিকের পর অ্যান্টিমনি, আর সব শেষে হচ্ছে বিসমাথ। ঠিক আছে, তাহলে দেখো প্রথম এদের যেটা পরীক্ষাতে তোমাদের আসে থার্মাল স্টেবিলিটি। বাংলায় বলতে হয় এদের তাপীয় স্থায়িত্ব, কার থার্মাল স্টেবিলিটি বেশি। দেখো কি আছে, থার্মাল স্টেবিলিটি কার ওপর ডিপেন্ড করবে না, এদের এই মলিকিউলগুলোর মধ্যে যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো কতটা স্টেবল। যদি বন্ডগুলো স্টেবল হয় তাহলে মলিকিউলটাও কি হবে, স্টেবল হবে। দেখো এখানে বন্ডগুলো কি আছে, এখানে যে বন্ডগুলো আছে সেটা হচ্ছে NH, এখানে কি আছে PH, এখানে কি আছে ASH, তারপরে অ্যান্টিমনি H বন্ড আছে তিনটে, নেক্সট হচ্ছে লাস্ট হচ্ছে বিসমাথ H বন্ড, এই কটা আছে। এইবার তোমরা যদি একটু খেয়াল করো, যেটা নাইট্রোজেন, নাইট্রোজেনের কোন কোন অরবিটালের সঙ্গে হাইড্রোজেনের মানে বন্ড হচ্ছে না, দেখো এর 2p সাথে এর 1s, এর ক্ষেত্রে 3p সাথে 1s, ঠিক আছে, এর ক্ষেত্রে 4p থেকে 1s, এর ক্ষেত্রে 5p সাথে 1s, আর এর ক্ষেত্রে 6p সাথে 1s। ক্লিয়ার? তাহলে দেখো দুটো অরবিটালের মধ্যে যখন ওভারল্যাপ হবে, তারা যখন কোভ্যালেন্ট বন্ড করবে, সেই বন্ড সেই ওভারল্যাপের স্টেবিলিটি কখন ভালো হবে, ওভারল্যাপটা কখন স্ট্রং হবে, যখন যখন তারা কি হবে সিমিলার সাইজ, তাদের সাইজটা কম্পারেবল হবে, কাছাকাছি হবে। তাহলে দেখো যত সাইজগুলো বাড়বে, সাইজের যত মিসম্যাচ হবে, বন্ডের যে স্ট্রেংথ তত কম হবে। তাহলে দেখো বন্ড স্ট্রেংথ কোন বন্ড সব থেকে বেশি স্ট্রং, বন্ধন শক্তির অর্ডারটা কি হবে দেখো, তাহলে কার সব থেকে বন্ধন শক্তি বেশি, NH বন্ধন শক্তি সব থেকে বেশি, তার থেকে কি PH এর থেকে, PH আবার কার থেকে বেশি, ক্লিয়ার? এই হচ্ছে বন্ধন শক্তির অর্ডার। তাহলে এটা যদি আমাদের বন্ধন শক্তির অর্ডার হয়, তাহলে থার্মাল স্টেবিলিটির অর্ডার কি হবে, থার্মাল স্টেবিলিটি অর্ডার বলো সব থেকে বেশি কি হবে, NH3, যেহেতু NH বন্ধন শক্তি সব থেকে বেশি, তারপরে PH3, তারপরে আর্সেনিক H3, তারপরে SbH3, আর সবশেষে বিসমাথ H3। এটাই হলো আমাদের অর্ডার। টেস্ট পেপার খুলে দেখবে, প্রচুর পরীক্ষাতে আসে থার্মাল স্টেবিলিটি, খুবই সোজা। নেক্সট দেখো এখান থেকে আমাদের পড়তে হবে রিডিউসিং প্রপার্টি। রিডিউসিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি কার ভালো হবে, তাহলে কে ভালো রিডিউসিং প্রপার্টি সেইটা আমরা কি করে বলতে পারবো, রিডিউসিং পাওয়ার কার বেশি কি করে বলবো না, যে যত বেশি রিডাকশান মানে কি, রিডাকশান মানে অ্যাডিশান অফ হাইড্রোজেন, কার রিডিউসিং পাওয়ার বেশি আমরা কি করে বলবো, যে যত ভালো
হাইড্রোজেন একজনকে সাপ্লাই দিতে পারবে, তাই না? সে তত ভালো রিডিউসিং এজেন্ট, মানে যেখানে হাইড্রোজেন আমি যে খুব সহজেই সাপ্লাই করতে পারবে, সে ভালো রিডিউসিং পাওয়ার। এবার দেখো আমাদের যে হাইড্রাইডগুলো আছে, হাইড্রাইড মানে কি, তারা খুব ভালো সোর্স অফ হাইড্রোজেন, সেখানে প্রচুর হাইড্রোজেন আছে, 3টে করে হাইড্রোজেন আছে। তাহলে কে খুব সহজে হাইড্রোজেন দেবে বলো তো? কে খুব সহজে হাইড্রোজেন সাপ্লাই করবে, খুব সহজে হাইড্রোজেন দেবে বলো? না, যার এন, এই যে নন মেটাল বা সেন্ট্রাল অ্যাটম আর হাইড্রোজেন বন্ড ইজ উইক, ঠিক আছে? তাহলে কি হবে? ক্যান ডোনেট হাইড্রোজেন। ডোনেট হাইড্রোজেন ফর রিডাকশন। তারা কি করবে? হাইড্রোজেন ডোনেট করবে রিডাকশানের জন্য। তাহলে দেখো কোন বন্ডটা সব থেকে উইক? আমরা জানি বিসমাথ। বিসমাথ কি? সাইজের মিসমাথ, সাইজের মিসম্যাচ। বিসমাথে সাইজের মিসম্যাচ হচ্ছে, তাহলে বিসমাথের BiH বন্ডটা উইক। তাহলে এক্ষেত্রে বিসমাথ যে হাইড্রাইড আছে সে কি করবে? খুব সহজে হাইড্রোজেন ডোনেট করতে পারবে, তাহলে তার রিডাকশান পাওয়ার সব থেকে বেশি হবে। এটা হলো আমাদের অর্ডার। সব থেকে ভালো রিডিউসিং এজেন্ট হবে বিসমাথ, তারপরে হবে হাইড্রাইড অফ বিসমাথ, তারপরে অ্যান্টিমনি, তারপর আর্সেনিক, তারপর ফসফরাস, আর সব থেকে উইক রিডিউসিং এজেন্ট হবে অ্যামোনিয়া। নেক্সট ক্যারেক্টার যেটা আমরা পড়ব, দিস ইজ দ্য বেসিসিটি। আমরা পড়ব বেসিসিটি। কে ভালো বেশ? অ্যাকর্ডিং টু লুইস অ্যাসিড বেস থিওরি, ভালো অ্যাসিড, ভালো বেস আমরা তাদের বলবো যারা হলো, যাদের মধ্যে লোন পেয়ারের ডেনসিটি বেশি, মানে ইলেকট্রন ডেনসিটি বেশি, যারা কি করবে, যারা অন্যকে লোন পেয়ার ডোনেট করতে পারবে ইজিলি, তাদেরকেই আমরা বলবো বেসিক। তাহলে দেখো আমরা আমাদের যে হাইড্রাইডগুলো আছে, NH3, PH3, SB, আর্সেনিকটা শুধু বলে যাই, নেক্সট হলো বিসমাথ H3। তাহলে তুমি বলো তো, কার এই যে অ্যাটমগুলো আছে, সেন্ট্রাল অ্যাটম যার লোন পেয়ার আছে, সেটা হলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাদের সাইজের অর্ডারটা কি হবে? সাইজের অর্ডার হবে সব থেকে বেশি নাইট্রোজেন সাইজ কম, তারপরে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে লোন পেয়ার তো সবার কাছেই একটা করে আছে, তাহলে চার্জ ডেনসিটি কার সব থেকে বেশি হবে? বলো? চার্জ ডেনসিটি সব থেকে বেশি হবে নাইট্রোজেনের, যেহেতু আকারটা ছোট। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে যার চার্জ ডেনসিটি কম, সে তো লোন পেয়ার ডোনেট করতে সহজে পারবে না রে, তাহলে কি হবে? তার বেসিক ক্যারেক্টারও কমে যাবে। তাহলে বেসিক অর্ডারটা কি হবে? বেসিসিটির অর্ডার কি হয়ে যাবে বলো? অর্ডার হবে সব থেকে বেশি NH3, তারপর PH3,
তারপর ASH3, তারপর SbH3, আর লাস্টে BiH3। এইটা হলো ওদের বেসিক অর্ডার। ঠিক আছে, তাহলে আমরা কোন কোন অর্ডার পড়লাম? আমরা পড়লাম থার্মাল স্টেবিলিটি, আমরা পড়লাম রিডিউসিং পাওয়ার, আর লাস্ট আমরা পড়লাম বেসিক ক্যারেক্টার, আর বন্ড এনার্জিও পড়েছি। ঠিক আছে, নেক্সট দেখো বয়েলিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট, মানে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক। দেখো স্ফুটনাঙ্ক কিসের ওপর নির্ভর করে বলো তো? স্ফুটনাঙ্ক হয় কোনো তরলের, আর তরল মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশানটা কিন্তু কম হয়। ঠিক আছে, তরল মানে যেখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশানটা কম কম্পারেটিভলি সলিডের থেকে। ঠিক আছে, দেখো বয়েলিং পয়েন্ট যেটা স্ফুটনাঙ্ক, মানে যখন তরল থেকে কিসে পরিণত হবে? গ্যাসে। সব থেকে বেশি দেখো বিসমাথ। দেখো এক সেকেন্ড, বয়েলিং পয়েন্ট অর্ডার এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখো ঠিক আছে, বয়েলিং পয়েন্ট অর্ডার। NH3, next PH3, next তাহলে বলো তো কি কি ইন্টারমলিকুলার ফোর্স এখানে কাজ করছে। প্রথম কথা, ইন কেস অফ NH3 এখানে দেখা যায় উইক হাইড্রোজেন বন্ড, একটা উইক হাইড্রোজেন বন্ড কিন্তু তুমি দেখতে পাবে। ঠিক আছে, একটা কিন্তু হাইড্রোজেন বন্ড দেখতে পাবে, যেটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। যেহেতু অক্সিজেন, তারপরে ধরো ফ্লুরিন, এদের থেকে ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের কম, তাই হাইড্রোজেন বন্ডটা অতটাও বেশি এনার্জেটিক হবে না। ঠিক আছে, উইক হবে। আর বাকি দেখো ফসফরাস থেকে বিসমাথ অবধি তাদের হাইড্রাইডগুলোর একটা মাত্র আমাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান কাজ করতে পারে, দ্যাট ইজ ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশান। আর এই ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশান কার উপর ডিপেন্ড করে জানো? ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশান ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য সাইজ অফ দ্য হাইড্রাইড। কার উপর ডিপেন্ড করে? না, হাইড্রাইডের সাইজের ওপর। তাহলে দেখো যতই আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, হাইড্রাইডগুলোর সাইজ কিন্তু ইনক্রিজ করবে। যেই হাইড্রাইডগুলো সাইজ ইনক্রিজ করবে, তাদের ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশান কী হবে? বেশি হবে। তাই দেখা যায় অ্যামোনিয়ার থেকেও এই যে বিসমাথ, তার কিন্তু হাইড্রোজেন বন্ডটা অ্যাট্রাকশানটা অনেক বেশি ইন্টারমলিকুলার। তাই বয়েলিং পয়েন্টের অর্ডার সব থেকে বেশি হয়ে যায় বিসমাথ H3, কারণ এখানে ভ্যান ডার ওয়ালটা খুব বেশি, সাইজটা খুব বড়। তারপর হয় SB, এরও কিন্তু ভ্যান ডার ওয়াল হাইড্রোজেন বন্ডিং যে অ্যাট্রাকশান তাকে ছাড়িয়ে যায়। নেক্সট হবে, এবার কিন্তু হবে অ্যামোনিয়া। ঠিক আছে, এবার কিন্তু আর্সেনিকের সাইজ অতটাও বেশি নয়, এ কিন্তু একে ছাড়িয়ে যেতে পারে না। দেখো ভ্যালুটা দেখো, হ্যাঁ দেখলে এর থেকে কম। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আর্সেনিক, আর সব শেষে হবে
PH3, যেখানে হাইড্রোজেন বন্ডও নেই, যেখানে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশানও কম, কেন কি সাইজ ছোট। এর কম হলো কেন ভ্যালুটা, না নো হাইড্রোজেন বন্ড, এখানে কোনো হাইড্রোজেন বন্ড নেই, নো হাইড্রোজেন বন্ড। নেক্সট স্মলার সাইজ, তার ফলে কি হবে, উইক ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। ঠিক আছে, এইটা হলো আমাদের বয়েলিং পয়েন্টের অর্ডার। হাইড্রাইড থেকে কিন্তু প্রশ্ন প্রচণ্ড আসে, এখান থেকে তোমরা আশা করতে পারো একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। ঠিক আছে, আবার তোমাদের হাইড্রাইডগুলো সম্পর্কে যদি একবার করে বলে দিই আমি, দেখো প্রথম হবে গিয়ে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি কার ওপর ডিপেন্ড করবে, না এলিমেন্ট 15 গ্রুপের যে এলিমেন্ট আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডগুলো আছে সেই বন্ডটা যত স্টেবিল হবে তাহলে কি হবে, থার্মাল স্টেবিলিটিও তত বেশি হবে। তাহলে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন কত 2p, হাইড্রোজেন কত 1s, ফসফরাস 3p 1s। তাহলে কি হচ্ছে দেখো, যত আমি ওপর থেকে নিচে যাচ্ছি সাইজ বাড়বে, সাইজ বাড়লে কি হবে, হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা সেই বন্ডটা উইক হবে, তার বন্ড স্ট্রেংথ কম হবে, তার মানে থার্মাল স্টেবিলিটি কমবে। তাহলে থার্মাল স্টেবিলিটি সব থেকে বেশি কার, অ্যামোনিয়া PH3, ASH3, SbH3, বিসমাথ H3। हो गया। নেক্সট দেখো বেসিসিটি অর্ডার। বেসিসিটি অর্ডারটা কার উপর ডিপেন্ড করে, না বেসিসিটি অর্ডার নেক্সট হচ্ছে রিডিউসিং পাওয়ার। রিডিউসিং পাওয়ারটা আগে দেখে নাও। রিডিউসিং মানে যে যত সহজে হাইড্রোজেন অন্যকে দিতে পারবে তার রিডিউসিং পাওয়ার তত বেশি। তাহলে এই হাইড্রাইডগুলোর মধ্যে যার হাইড্রোজেন এবং এলিমেন্ট মেটালগুলোর যে হাইড্রোজেন আর যে অন্য গ্রুপ 15 এলিমেন্টগুলোর যে বন্ড, সেই বন্ডগুলো যত উইক হবে সেই বন্ডগুলো ভাঙতে কম এনার্জি লাগবে, তারা গুড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। এখনই আমরা দেখলাম BiH3 তার থার্মাল স্টেবিলিটি কম, সুতরাং তার BiH বন্ড স্ট্রেংথ কম, অ্যাজ আ রেজাল্ট হি ক্যান ডোনেট হাইড্রোজেন or hydride easily. That's why it is acts as a good reducing agent. So order should be reducing power का क्या होगा, BiH3 सबचेয়ে বেশি, তারপর SbH3, তারপর আর্সেনিক H3, দেন ফসফিন, দেন আর্সেনিক, দেন অ্যামোনিয়া। অ্যামোনিয়া হলো সব থেকে খারাপ রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো বেসিসিটি অর্ডার। বেসিসিটি অর্ডারটা কি বলেছে, বেসিসিটি মানে হচ্ছে অ্যাকর্ডিং টু লুইস কোনো কম্পাউন্ডের এলিমেন্ট যত সহজে লোন পেয়ার ডোনেট করতে পারবে সে তত ভালো লুইস অ্যাসিড। তাহলে দেখো আমরা যদি গ্রুপ 15 ওপর থেকে নিচে মানে টপ টু বটম যাই তাহলে দেখতে পাবো তাদের সাইজটা বাড়ছে, তাদের চার্জ তো বাড়ছে না, প্রত্যেকের তো একটা করেই লোন পেয়ার আছে, তাহলে তাদের চার্জ ডেনসিটি কিন্তু আপ ফ্রম টপ টু বটম কি হবে, ডিক্রিজ করবে। যেহেতু চার্জ ডেনসিটি ডিক্রিজ করবে তাহলে কি হবে, বেসিসিটি অর্ডার সেটাও কিন্তু ডিক্রিজ করবে। ঠিক আছে, নেক্সট বয়েলিং মেল্টিং পয়েন্ট। দেখো বয়েলিং পয়েন্ট দেখার জন্য আমাদের দেখতে হবে যে কোন ধরনের অ্যাট্রাকশান, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান এখানে কাজ করছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়ার সাইজ অত্যন্ত ছোট, তাহলে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশান কাজ করবে না। কি কাজ করবে, কেবলমাত্র একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড কাজ করবে। বাকিগুলোর ক্ষেত্রে যখন তুমি PH3 থেকে একদম BiH3 অবধি যাবে এদের যে হাইড্রাইডগুলোর সাইজ কিন্তু বৃদ্ধি পাবে। যত সাইজ বৃদ্ধি পাবে আমরা জানি ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশানও তত বাড়বে। যদি ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশান বাড়ে তাহলে এদের বয়েলিং পয়েন্টও বাড়বে। এই জন্য
BiH3 সাইজটা এত বেশি, সে অ্যামোনিয়ার হাইড্রোজেন বন্ডিংয়ের এফেক্টটাকে ডমিনেট করে যায়। তাই জন্য এর BiH3-র বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি, তারপর SbH3, তারপরে আসে অ্যামোনিয়া, এবং তারপর এর ASH3 সবচেয়ে কম, যেখানে হাইড্রোজেন বন্ডও নেই, যেখানে সাইজ কম হওয়ার জন্য ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশনটাও অতটা কাজ করে না। নেক্সট দেখো বেসিসিটি অর্ডার। বেসিসিটি অর্ডার দেখো, বেসিসিটি অফ গ্রুপ 15 এলিমেন্ট, দেখো এটাই আমি বলে দিয়েছি অলরেডি। ডাউন দ্য গ্রুপ, কেন? ইট ইজ বিকজ দ্য সাইজ অফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, leading to decrease in the electron density around the lone pair and reduced the ability of donate electron। তাই না? এটা আমি বলেছি অলরেডি, ব্যাখ্যা করে দিয়েছি, ছেড়ে দাও। এবার আসি নাইট্রোজেন প্রিপারেশন। দেখো এই চ্যাপ্টার থেকে না নাইট্রোজেন প্রিপারেশনের ওপর এমসিকিউ আমি নিটেও দেখেছি, জেইতেও দেখেছি, এটা কিন্তু মাঝে মধ্যেই চলে আসে। তাই নাইট্রোজেন প্রিপারেশনটা কিভাবে হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। দেখো নাইট্রোজেন প্রিপারেশনের যেটা শিল্প পদ্ধতি সেটা তোমাদের প্রথমে একটু বলি। দেখো এর জন্য যেটা ইউজ করা হয় সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং NaNO2, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটকে মিশিয়ে হিট করা হয়। হিট করলে তৈরি হয় NH4NO2, ঠিক আছে, যার নাম অ্যামোনিয়াম নাইট্রাইট, এবং সাথে তৈরি হয় NaCl। এই অ্যামোনিয়াম নাইট্রাইটকে আমরা আরও যদি একটু হিট দেওয়া হয়, একে যদি আরও হিট দেওয়া হয়, সেখান থেকে আমরা পাই নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস পাবো, সাথে পাবো জল। তাহলে দেখো ওভারঅল রিয়াকশানটা কি হলো। এখানে কিন্তু ইন্টারমিডিয়েট হিসেবে এটা তৈরি হয়, এটা পাওয়া যায়। এখানে হয়তো এটা দেখানো হয়নি কোনো কারণে, এখানে আমি ওই জন্য দেখিয়ে দিলাম। তাহলে ওভারঅল রিয়াকশানটা কি হবে, NH4Cl প্লাস NaNO2 হিটিং করলে কি তৈরি হবে, দেখো নাইট্রোজেন তৈরি হবে, প্লাস তৈরি হবে 2 অণু জল প্লাস NaCl, এটা আমরা পাবো। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে সোডিয়াম নাইট্রাইটের প্রেজেন্সে হিট করলে প্রথমে তৈরি হয় অ্যামোনিয়াম নাইট্রাইট এবং সোডিয়াম ক্লোরাইড। সেই মিশ্রণটাকে যদি তুমি হিট করো তখন অ্যামোনিয়াম নাইট্রাইট ডিকম্পোজ করে তৈরি করবে নাইট্রোজেন গ্যাস এবং জল। ঠিক আছে, এটা হলো নাইট্রোজেনের শিল্প প্রস্তুতি। ঠিক আছে, এটা হলো নাইট্রোজেনের শিল্প প্রস্তুতি। নেক্সট হলো অ্যামোনিয়াম ডাইক্রোমেট। অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে আমরা যদি হিট করি তাহলেও কিন্তু থার্মাল ডিকম্পোজিশন পদ্ধতিতে আমরা কিন্তু নাইট্রোজেন পাবো। কীরকমভাবে দেখো, অ্যামোনিয়াম ডাইক্রোমেট NH4(2)Cr2O7, ঠিক আছে, অ্যামোনিয়াম ডাইক্রোমেট। দেখো অনেকে না ফর্মুলা কি করে হয় স্যার বুঝতে পারছি না। দেখো অ্যামোনিয়ামের ফর্মুলা কি, NH4, ডাইক্রোমেট Cr2O7 2-, তাহলে দেখো এর চার্জটা এদিকে আসবে, এর চার্জটা এদিকে যাবে, তাহলে ওভারঅল ফর্মুলা কি হয়ে যাচ্ছে, NH4(2)Cr2O7, এটা হলো আমাদের অ্যামোনিয়াম ডাইক্রোমেট। এটাকে যদি তুমি হিট করো, এখান থেকে তুমি পাবে নাইট্রোজেন প্লাস
Cr2O3 ক্রোমিক অক্সাইড এবং জল। দেখো ব্যালেন্স হয়েছে, অক্সিজেন আছে 4 3 7, ক্রোমিয়াম 2, নাইট্রোজেন 2। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এটাকে কি করতে হবে, হিট দিতে হবে। এটা হলো নাইট্রোজেন প্রিপারেশনের দ্বিতীয় নম্বর রিয়াকশন। এখান থেকে যেই প্রশ্নটা নিটে এসছিল আমি তোমাদের বলি, এরকম 4টে রিয়াকশান দিয়ে দিয়েছে, তার মধ্যে দুটো এইটা দেখিয়েছি, তৃতীয় নম্বর যেটা পড়ে আছে ওটা দেখাবো। আর একটা অন্য একটা রিয়াকশান দিয়ে দিয়েছে, বলে দিয়েছে এর মধ্য থেকে কোন পদ্ধতিতে নাইট্রোজেন প্রস্তুত করা যায় না। ঠিক আছে, তার মানে তোমাকে এই তিনটে জানতে হবে, এই তিনটেতে যায়, এটাতে যায় না। অপশান হয়তো দিতে পারে, এবার 4টে অপশান দেবে, যার মধ্যে 3টে হয় না, একটাতে হয়। ঠিক আছে, তিনটেই তোমাকে কিন্তু এই জন্য জানতে হবে। নেক্সট হচ্ছে অ্যাজাইড। নাইট্রোজেন ক্যান বি প্রিপেয়ার্ড by the azide thermal decomposition of the azide of barium or sodium। কি না, বেরিয়াম এবং সোডিয়ামের তুমি যদি অ্যাজাইড নাও এবং তাদেরকে তুমি যদি হিট করো, তাহলে থার্মাল ডিকম্পোজিশন পদ্ধতিতে তারাও কিন্তু নাইট্রোজেন দেবে। যেমন দেখি বেরিয়াম BA, আচ্ছা না, আগে অ্যাজাইডটা বলি। অ্যাজাইড হলো N3-, এটাকে আমরা বলবো অ্যাজাইড আয়ন। ঠিক আছে, তাহলে বেরিয়াম কত হয় 2+, অ্যাজাইড কত হয় N3-। তাহলে বেরিয়াম অ্যাজাইডের ফর্মুলা কি হবে, বেরিয়াম অ্যাজাইডের ফর্মুলা হবে BaN3(2)। ঠিক আছে, এটা হবে আমাদের বেরিয়াম অ্যাজাইডের ফর্মুলা। ঠিক আছে, এটা আমাদের হবে বেরিয়াম অ্যাজাইডের ফর্মুলা। তাহলে দেখো এই বেরিয়াম অ্যাজাইড মানে যেটা হলো BaN3(2), তাকে যদি তুমি থার্মাল ডিকম্পোজিশন করো, হিট অ্যাপ্লাই করো, তাহলে ডিকম্পোজিশন রিয়াকশান ঘটবে, এটা ভেঙে গিয়ে তৈরি করবে বেরিয়াম প্লাস 3N2। এখান থেকেও কিন্তু তুমি নাইট্রোজেন গ্যাস পাবে। আবার সোডিয়াম অ্যাজাইড থেকেও তুমি পেতে পারো, দ্যাট ইজ NaN3, সোডিয়াম অ্যাজাইড। হিট করো, থার্মাল ডিকম্পোজিশন, তুমি পেয়ে যাবে Na+N2। এখানে 2 দাও, হয়ে যাবে 3। সো দিস ইজ সোডিয়াম অ্যাজাইড। তাকেও যদি তুমি হিট করো, এখান থেকে কিন্তু আমরা নাইট্রোজেন পাবো। তাহলে দেখো নাইট্রোজেন প্রস্তুতির আমরা যে রিয়াকশানগুলো পেলাম ডাইনাইট্রোজেন প্রিপারেশনের, N2 প্রিপারেশনের, প্রথমে হচ্ছে NH4Cl, যেটা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইড, তাকে তুমি হিট করবে, তাহলে দেখবে প্রথমে কি তৈরি হবে, অ্যামোনিয়াম নাইট্রাইড। সেই অ্যামোনিয়াম নাইট্রাইডটাই হিটের প্রেজেন্সে ডিকম্পোজ করে তৈরি করবে ডাইনাইট্রোজেন বা নাইট্রোজেন। ঠিক আছে, দ্বিতীয় পদ্ধতি হলো অ্যামোনিয়াম ডাইক্রোমেট। অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে তুমি হিট করো, তাহলে থার্মালি সেটা ডিকম্পোজ করে তৈরি করবে নাইট্রোজেন তৈরি করবে, ক্রোমিক অক্সাইড তৈরি করবে এবং সাথে জল দেবে। লাস্ট রিয়াকশান আমরা যদি বেরিয়াম অ্যাজাইডকে হিট করি, সোডিয়াম অ্যাজাইডকে হিট করি, সেটাও কিনা থার্মাল ডিকম্পোজিশন পদ্ধতিতে ডিকম্পোজ করে বেরিয়াম এবং নাইট্রোজেন, সোডিয়াম অ্যাজাইড করলে সোডিয়াম এবং নাইট্রোজেন প্রিপারেশন কিন্তু আমরা করতে পারি। নেক্সট হলো অ্যামোনিয়া। আমরা অ্যামোনিয়া সম্পর্কে একটু আধটু পড়েছি একটু আগেই, অ্যামোনিয়া কিভাবে আমরা তৈরি করব। তারপরে অ্যামোনিয়ার আমরা যখন হাইড্রাইডগুলো সম্পর্কে পড়েছিলাম 15 ফ্যামিলির, এদের হাইড্রাইডগুলো সম্পর্কে যখন আমি পড়েছিলাম,
সেখানে কিন্তু এইগুলো সম্পর্কে হালকা রিডিউসিং পাওয়ার, বেসিসিটি, তারপরে বয়েলিং পয়েন্ট, থার্মাল স্টেবিলিটি, এইগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়েছি। এইবার শুধুমাত্র অ্যামোনিয়া সম্পর্কে আমরা একটু পড়ব। প্রথমে হচ্ছে এর কিভাবে আমরা এটাকে তৈরি করতে পারি, এটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি এটা আমাদের প্রথমে দেখতে হবে। দেখো কিছুই নয়, আমাদের প্রথম যে অর্গানিক যৌগ যেটা হচ্ছে ইউরিয়া, ইউরিয়াকে, ইউরিয়ার ফর্মুলা কি? ইউরিয়ার ফর্মুলা হচ্ছে ইউরিয়ার ফর্মুলা হলো CO NH2 NH2 ইমাইড। ঠিক আছে, ইউরিয়াকে তুমি জলের প্রেজেন্সে হিট করো, তাহলে কি তৈরি হবে? এখান থেকে অ্যামোনিয়া বেরিয়ে যাবে। জাস্ট জল দিয়ে হিট করো, দেখবে প্রথমে তৈরি হয়ে যাবে জলের OH গ্রুপগুলো এখানে অ্যাটাচড হবে, আর একটা হাইড্রোজেন NH2-র সাথে যুক্ত হয়ে PPR করবে NH3। কিন্তু এই যেটা তৈরি হলো, এরকম দুটো OH একই কার্বনে কখনোই থাকতে পারে না, এটা একটা আনস্টেবল কম্পাউন্ড। তাহলে এই বন্ডটা কি হয়ে যায়? ব্রেক করে যায়, এইভাবে এইভাবে খুলে যায়। তাহলে এখান থেকে টোটাল প্রোডাক্টটা আমরা কি পাবো? CO2 প্লাস জল প্লাস NH3। এইটা, এই পদ্ধতিতে আমরা কিন্তু অ্যামোনিয়া তৈরি করতে পারবো। তাহলে কি হলো? আমাদের কি লাগবে? ইউরিয়া। ইউরিয়ার ফর্মুলা কি? CO NH2 NH2। ঠিক আছে, একে কার প্রেজেন্সে হিট করবে? একে জাস্ট জল দিয়ে হিট করবে, হিট করলেই পেয়ে যাবে। কি পাবে? যদি আমরা একদম রিয়াকশানটা ইন্টারমিডিয়েট না লিখে করি, এখান থেকে পেয়ে যাবে অ্যামোনিয়া প্লাস পাবে জল প্লাস পাবে কার্বন ডাই অক্সাইড। এই হলো আমাদের ওভারঅল রিয়াকশন। এইটা হলো অ্যামোনিয়ার ওভারঅল রিয়াকশন। দেখো, ইউরিয়া জল তৈরি হয়ে যাবে, হিট করো, তৈরি হয়ে যাবে অ্যামোনিয়া, জল এবং কার্বন ডাই অক্সাইড। এইবার অ্যামোনিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক্স রিয়াকশন যেটা কিন্তু আমাদের জানতে হবে। তুমি একটা কপার সালফেট সলিউশন নিলে, কপার সালফেট সলিউশনের নাম কি? কপার সালফেট সলিউশনের নাম হলো কালার কি? কালার হলো নীল। ঠিক আছে, লাইট মানে হালকা একটা নীল কালারের এর কিন্তু একটা কালার। ঠিক আছে, এইবার একে যদি তুমি কি করো? অ্যামোনিয়া সলিউশনে ডিজলভ করো, মানে কপার সালফেটে তুমি বেশি পরিমাণ অ্যামোনিয়া অ্যাড করে দিলে, তখন কি করবে? কপার কি থাকে? Cu2+, তাকে অ্যামোনিয়ার যে লোন পেয়ারগুলো থাকে না, NH3 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 NH3, তাদের যে লোন পেয়ারগুলো থাকে, সেই লোন পেয়ারগুলো দিয়ে তারা কি করবে? একে ইলেকট্রন ডোনেট করবে, কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করবে। তার ফলে কি হয়? একটা টেট্রা অ্যামিন কপার 2 কমপ্লেক্স তৈরি করে, CuNH3 2+, এই রকম একটা কম্পাউন্ড তৈরি করে, যেটা কিনা হাইলি স্টেবল এবং তার কালার হলো গাঢ় নীল। এই রকম কপার সালফেটের নীলটা দেখো কি ছিল? লাইট সাদা, সামান্য আকাশি কালারের মতো। ঠিক আছে, কিন্তু যখনই তাকে তুমি কপার অ্যামোনিয়া অ্যাড করবে, তার কালারটা হয়ে যাবে এইরকম, একদম ডিপ নীল, গাঢ় নীল কালারের পদার্থ তৈরি হবে, সলিউশন তৈরি হয়ে যাবে। এইটা কি? এইটা হচ্ছে কপার 2+এর সাথে
অ্যামোনিয়া সে কি করবে, কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে একটা কমপ্লেক্স ক্যাটায়ন তৈরি করবে। এই কমপ্লেক্স ক্যাটায়ন, কমপ্লেক্স অ্যানায়ন তোমরা 4th সেমিস্টারে পড়বে। আরও একটা তোমাদের টেস্ট বলি। সাপোজ তোমরা এই টেস্টটা হয়তো স্কুলে প্র্যাকটিক্যালে করেছো, সল্ট অ্যানালিসিস। ধরো তুমি একটা NaCl এর অ্যাকোয়াস সলিউশন নিলে, নিয়ে তাতে ড্রপ বাই ড্রপ AgNO3 অ্যাড করলে, ঠিক আছে। AgNO3 অ্যাকোয়াস অ্যাড করার পরে তুমি দেখতে পাবে সলিউশনে একটা সাদা হোয়াইট প্রেসিপিটেড পড়েছে, দ্যাট ইজ AgCl এর হোয়াইট পিপিটি, ঠিক আছে। আর সাথে সাথে তৈরি হবে NaNO2, NaNO3, ঠিক আছে। তৈরি হলো সাদা হোয়াইট প্রেসিপিটেড। এবার এই যে হোয়াইট প্রেসিপিটেড তৈরি হলো, এতে তুমি কি করবে, ড্রপ বাই ড্রপ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া অ্যাড করতে থাকবে। দেখতে পাবে এই যে কালারটা, হোয়াইট কালারটা ছিল, সেটা এখন কালারলেস হয়ে গেছে। কেন? কারণ অ্যামোনিয়া এজির সাথেও কি করবে, একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে, স্টেবল কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে এবং একটা কমপ্লেক্স ক্যাটায়ন তৈরি করবে, যার জন্য এটার কালার কিন্তু, এটা ডিজলভ করে যায়, এটার কালার হচ্ছে কালারলেস, ঠিক আছে। এইটাও কিন্তু আমরা অ্যামোনিয়ার একটা অ্যাপ্লিকেশন দেখতে পারি, অ্যামোনিয়ার প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে আমরা এটা দেখতে পারি। নেক্সট আসবে অ্যামোনিয়ার আইডেন্টিফিকেশন রিয়াকশন। দেখো এটা কিছু নেই, একটু মনে রাখতে হবে। অ্যামোনিয়াকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয় নেসলার রিয়েজেন্ট। কি ব্যবহার করা হয়? নেসলার রিয়েজেন্ট, যার ফর্মুলা কি, K2Hg(I4), যার পুরো নাম পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। সে কি করবে, KOH বা যে কোনো একটা বেসের প্রেজেন্সে অ্যামোনিয়ার সাথে রিয়াকশান করে একটা ব্রাউন প্রেসিপিটেট তৈরি করবে। নেসলার রিয়েজেন্ট ইটসেলফ দেখতে হচ্ছে সামান্য ইউলেস, মানে একটা হলুদাভ কালার। সেখানে যদি আমি অ্যামোনিয়া অ্যাড করি এবং সাথে সাথে একটা সামান্য বেসিক KOH অ্যাড করি, মানে বেসিক করার জন্য সলিউশনটাকে KOH অ্যাড করি, তাহলে দেখব পুরো সলিউশনটায় একটা ব্রাউন প্রেসিপিটেড আমরা দেখতে পাবো, যেটার নাম অ্যামিডো আয়োডো মার্কিউরি, ঠিক আছে। অ্যামিডো আয়োডো মার্কিউরি, HgO.HgNH2I, ঠিক আছে। এটার কালার হলো ব্রাউন। এটাই হচ্ছে অ্যামোনিয়ার আইডেন্টিফিকেশন রিয়াকশান। এই রিয়াকশানের সাহায্যে আমরা কিন্তু অ্যামোনিয়াকে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। নেক্সট, নাইট্রোজেনের বিভিন্ন ধরনের অক্সাইড, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এদের ছবি কিন্তু আসে, কে কীরকমভাবে দেখতে। এনোর নাম কি, নাইট্রিক অক্সাইড, মনে রাখবে। নো মানে নাইট্রিক অক্সাইড। একটা একটা দেখবো আমরা, একটা একটা লিখব। NO, প্রথম NO, নাম নাইট্রিক অক্সাইড। স্ট্রাকচার কেমন হবে? স্ট্রাকচার হলো N ডবল বন্ড O। তাহলে দেখো অক্সিজেনের টোটাল কটা ইলেকট্রন? 6টা থাকে, 2টো পাই বন্ড করে দিয়েছে, আর কটা বেঁচে থাকবে? 2টো। নাইট্রোজেনের কটা রে ভাই? নাইট্রোজেনের হলো 5টা। যদি নাইট্রোজেনের 5টা হয়, অলরেডি কটা ইনভলভড? অলরেডি নাইট্রোজেনের ইনভলভড হয়ে গেছে 2টো, তাহলে আর কটা পড়ে থাকবে? 3টে। ক্লিয়ার? এটা হলো NO বা নাইট্রিক অক্সাইডের স্ট্রাকচার।
এটা এই লোন পেয়ারগুলোকে দেখায় না, এর আরও একটা স্ট্রাকচার তুমি ইকুইভ্যালেন্টলি আঁকতে পারো, এন ডবল বন্ড ও। এই সিঙ্গেল ইলেকট্রনের জন্যই এরা কি করে, এরা ডাইমার ফর্মে এক্সিস্ট করে। নেক্সট হলো N2O, নাইট্রাস অক্সাইড, যাকে আরেকটা নাম লাফিং গ্যাস। হা 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 করে হাসবে তোমরা। কি নাম? নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড কি বলেছে? N2O। দেখতে কেমন? N ট্রিপল বন্ড NO, O মাইনাস Na প্লাস। এটাই হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড। দেখো মিডিলের যে নাইট্রোজেনটা আছে তার টোটাল নাম্বার অফ বন্ড হয়ে গেছে 4টে। নাইট্রোজেনের 4টে বন্ড হতে পারে না, তাই জন্য কি হয়ে যাচ্ছে? প্লাস। নেক্সট দেখো, নেক্সট আমরা নেব NO2। NO2 নাম কি? নাইট্রোজেন ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড। কি নাম? নাইট্রোজেন ডাই অক্সাইড। দেখতে কেমন? NO। দেখো লোন পেয়ার, এই নাইট্রোজেনের কটা লোন পেয়ার ইনভলভ হয়ে গেছে? দুটো এখানে দিয়েছে, একটা, তিনটে, এখনো একটা বেঁচে আছে। এগুলোর দেখো সিঙ্গেল বন্ড মানে এখানে 6টাই থাকবে, আর এখানে আছে 4টে। এটা হলো N2O, বা এর আরেক ধরনের স্ট্রাকচারও বলতে পারো, এখানে প্লাস এখানে মাইনাস। নেক্সট N2O3 ডাই নাইট্রোজেন ডাইঅক্সাইড। N2O3 যার নাম ডাই নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। স্ট্রাকচার কেমন? NN, ডবল বন্ড দিয়ে দাও। নেক্সট ট্রাইঅক্সাইড, একদিকে থাকবে দুটো, একদিকে একটা, দুটো। না, তাহলে দেখো এই নাইট্রোজেনের 5টা হাত হয়ে যাচ্ছে না, এইটা হতে পারে না, স্ট্রাকচারটা হবে এরকম। তাহলে দেখো এখানটাতে কটা বন্ড? 4টে প্লাস চার্জ। এখানটাতে কটা বন্ড? একটা। বাকি সব আর যতগুলো বন্ড থাকা উচিত হয়ে গেছে। নেক্সট ডাই নাইট্রোজেন টেট্রাক্সাইড, দ্যাট ইজ N2O4। ডাই নাইট্রোজেন টেট্রাক্সাইড। শেপ কেমন হবে? NN, ডাই নাইট্রোজেন দিয়ে দাও, অক্সাইড। ও, তাহলে দেখো কার্বনের কটা? নাইট্রোজেনের 4টে বন্ড হয়ে গেছে, প্লাস প্লাস হয়ে গেল। লাস্ট N2O5, N2O5 ডাই নাইট্রোজেন পেন্টক্সাইড। ডাই নাইট্রোজেন পেন্টক্সাইড। কি হবে? ডাই নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন দিয়ে দাও, যেমন আগেরটা ছিল সেরকমই হবে, যেমন আগেরটা ছিল সেরকমই হবে, শুধু একটা অক্সিজেন অ্যাড হচ্ছে। তাহলে দেখো এই অক্সিজেনের কটা বন্ড? দুটো, কোনো চার্জ নেই। নাইট্রোজেনের 4টে বন্ড প্লাস, নাইট্রোজেনের 4টে বন্ড প্লাস, মাইনাস মাইনাস। এটা হলো ডাই নাইট্রোজেন পেন্টক্সাইড।
এইভাবে কিন্তু আমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে। কীরকম পরীক্ষায় প্রশ্ন আসবে, 4 ধরনের অক্সাইড দিয়ে দিল, বলবে কোনটাতে এন ও এন বন্ড দেখা যায়, তোমাকে বলতে হবে ডাই নাইট্রোজেন পেন্টঅক্সাইড, দ্যাট ইজ N2O5। বলবে কোনটাতে এন এন সিঙ্গেল বন্ড দেখা যায়, দুটোতে দেখা যেতে পারে N2O4, N2O3। ক্লিয়ার? এইভাবে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। নেক্সট চলো এগিয়ে যাই। এবার চলে আসি ফসফরাস। নাইট্রোজেনটা মোটামুটি নাইট্রোজেন ফ্যামিলিটা শেষ, এইবার আমরা শুরু করব ফসফরাস ফ্যামিলি। দেখো ফসফরাস কিন্তু বিভিন্ন ধরনের অ্যালোট্রপি দেখায়। অ্যালোট্রপি মানে কি, বহুরূপতা। মানে ধরো আমি এখন এই ড্রেসে আছি, বাড়ি যখন যাব অন্যরকম থাকবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমি এক্সিস্ট করব। এখানে টিচার, বাড়িতে গেলে কারো ভাই, বা মায়ের কাছে গেলে কারোর ছেলে, ঠিক আছে, কারোর প্রেমিক এখনো হওয়ার সম্ভাবনা হয়নি, হয়তো একদিন সেটাও হবে। যাই হোক, এরকম আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু থাকি। সেরকম আমাদের যে ফসফরাস, সেও কিন্তু বিভিন্নভাবে এক্সিস্ট করে। কীরকম না, ফসফরাসকে 3টি ভাগে ভাগ করা হয়। এক হলো হোয়াইট ফসফরাস, 2 হলো রেড ফসফরাস, আর 3 হলো ব্ল্যাক ফসফরাস। দেখো হোয়াইট আর রেড ফসফরাস নিয়েই কিন্তু আমাদের যাবতীয় যা পড়াশুনো করতে হবে। ব্ল্যাক ফসফরাসটা আমাদের অতটাও দরকার নেই। চলো প্রথমে আমরা হোয়াইট ফসফরাস সম্পর্কে একটু জেনে নিই। হোয়াইট ফসফরাস, কিভাবে হোয়াইট ফসফরাসগুলো থাকে। তারা P4 হিসেবে থাকে। কীরকম, একটা পি, দুটো পি, টেট্রাহেড্রাল শেপ করে থাকে। ঠিক আছে, দেখো এবার আমরা বন্ডগুলো দেব। ওফ, মাঝে মাঝে কালারটা এমন ডিস্টার্ব করে না। এইভাবে কিন্তু এক্সিস্ট করে, যেটাকে আমরা বলবো হোয়াইট ফসফরাস। কিন্তু ব্ল্যাক, আমাদের রেড ফসফরাস কীরকম থাকে, রেড ফসফরাস থাকে একটু অন্যরকম। পি 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 পি, অনেকগুলো ফসফরাস নিজেদের মধ্যে কিন্তু যুক্ত থাকে। ঠিক আছে, আরও এরকম সিরিজ অনুযায়ী আরও এরকম পি থাকতে পারে। পি 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 পি। চলো এরকম P4 এর মধ্যে যেই বন্ডটা ছিল সেটা তো থাকবেই। হোয়াইট ফসফরাসে যেমন ছিল এটা তেমনই থাকে, কোনো অসুবিধা নেই, এরকমই থাকে। শুধু এই যে দুটো ফসফরাসের মধ্যে বন্ডটা ছিল না, সেই বন্ডটা ব্রেক করবে, ব্রেক করে বাইরের দুটোর সঙ্গে যুক্ত হয়ে যাবে, এইভাবে থাকবে। দিস ইজ দ্য রেড ফসফরাস। ঠিক আছে, এটা হলো রেড ফসফরাস, এই রকম দেখতে। তাহলে দেখো ইন কেস অফ হোয়াইট ফসফরাস, এখানে দেখো ওরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরের সঙ্গে থাকে, যার ফলে কিন্তু এদের হাইব্রিডাইজেশন কত না, এদের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, তার মানে 109 ডিগ্রি হওয়া উচিত। তার ফলে এরা কি হয়, একটা হাই অ্যাঙ্গুলার স্ট্রেন্থ মানে কৌণিক পীড়ন ফিল করে। কৌণিক পীড়ন,
তার জন্য এদের কি হয়, এরা হচ্ছে কম সুস্থিত, লেস স্টেবল। আর তোমরা জানো যারা লেস স্টেবল তারা কি হয়, হাইলি রিঅ্যাক্টিভ। তাই জন্য রেড ফসফরাস হবে হাইলি রিঅ্যাক্টিভ। ক্লিয়ার? দেখো হোয়াইট ফসফরাসের কৌণিক পীড়ন খুব বেশি, তার ফলে তারা কি হয়, লেস স্টেবল। যেহেতু তারা লেস স্টেবল তার মানে তারা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ। যারা লেস স্টেবল তারা হাইলি রিঅ্যাক্টিভ। আর এদের ক্ষেত্রে কি হচ্ছে, কৌণিক পীড়নটা কমে যাচ্ছে। কৌণিক পীড়ন কম, তার মানে স্টেবিলিটি বা স্থায়িত্ব কি হবে, বেশি। আর যদি স্থায়িত্ব বেশি হয় তাহলে আমরা বলতে পারি রিঅ্যাক্টিভিটি লো। এদের রিঅ্যাক্টিভিটি হবে লো। ক্লিয়ার? সবসময় মনে রাখবে হোয়াইট ফসফরাস কৌণিক পীড়ন বেশি, স্থায়িত্ব কম, কিন্তু স্টেবিলিটি বেশি। স্থায়িত্ব কম, তার ফলে রিঅ্যাক্টিভিটি বেশি। হোয়াইট ফসফরাস রেড ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে স্থায়িত্ব বেশি, কৌণিক পীড়ন কম, তার ফলে রিঅ্যাক্টিভিটি লো। এখান থেকে কিন্তু অ্যাসারশন রিজিন, এইরকম স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তাহলে দেখো হোয়াইট ফসফরাস, সেটার কি হচ্ছে, দেখো হোয়াইট ফসফরাসের মধ্যে কৌণিক পীড়ন বেশি, তার ফলে সেটার স্থায়িত্ব কম। যার স্থায়িত্ব কম সে খুব তাড়াতাড়ি চাইবে রিঅ্যাক্ট করতে। নেক্সট রেড ফসফরাস, তার ক্ষেত্রে কৌণিক পীড়ন কম, তাহলে এর স্থায়িত্ব বেশি। যার স্থায়িত্ব বেশি সে সহজে রিয়াকশান করতে চাইবে না, ভাই স্টেবিল আছি কেন ঝামেলা নিতে যাব। তার ফলে কি হবে, তার বলো, তার ফলে তার আমাদের রিঅ্যাক্টিভিটি হবে লো। ব্ল্যাক ফসফরাসগুলো একবার দেখে নাও। ব্ল্যাক ফসফরাসগুলো এরকম হেক্সাগোনাল ফর্মে থাকে। জাস্ট স্ট্রাকচারটা মনে রাখো, মনে রাখবে ব্ল্যাক ফসফরাসগুলো কি শেপের হয়, ব্ল্যাক ফসফরাসগুলো হয় হেক্সাগোনাল। ব্ল্যাক ফসফরাসগুলো হয় হেক্সাগোনাল শেপ। এইটুকু শুধু মনে রাখবে, তাহলেই হবে। নেক্সট হচ্ছে দেখো হাইড্রোলিসিস অফ NCl3 PCl3, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাইড্রোলিসিস অফ NCl3 আর PCl3। আমি ফসফরাসের যেহেতু ওখানে বলিনি না, তাই এটা আমি বলিনি। দেখো হাইড্রোলিসিসটা কেন হয়, প্রথম কথা হাইড্রোলিসিস মানে কি, অ্যাডিশন অফ ওয়াটার। ঠিক আছে, হাইড্রোলিসিস মানে হাইড্রোজেন অ্যাড হবে। আচ্ছা এবার আমাকে তোমরা একটা কথা বলো, NCl3 আর PCl3 এদের কোথায় গিয়ে, NCl3-র কোথায় জল গিয়ে অ্যাটাক করতে পারবে, বলো তো। এদের ভ্যাকেন্ট অরবিটাল কি আছে, বলতে পারবে কি? দেখো ইন কেস অফ, প্রথমে আমি দেখাবো NCl3। দেখো NCl3 হলুদ, NCl3 নাইট্রোজেনের কি কোনো ভ্যাকেন্ট অরবিটাল আছে, বলবেন না স্যার, নো ভ্যাকেন্ট অরবিটাল।
অলরেডি একটা লোন পেয়ার আছে। সিএল এর কি ভ্যাকেন্ট অরবিটাল আছে? হ্যাঁ, আমরা জানি 3D ভ্যাকেন্ট অরবিটাল আছে। তাহলে লোন পেয়ার যে অ্যাটাকটা করবে, কোথায় অ্যাটাক করবে? না, লোন পেয়ার অ্যাটাকটা হবে সিএল এর ভ্যাকেন্ট ডি অরবিটালে। তাহলে NCl3 দেখতে আমরা যদি এরমভাবে সাজাই, সিএল সিএল সিএল, ঠিক আছে, কে এলো? জল। জল মানে H2O। জলের কি আছে? লোন পেয়ার আছে। লোন পেয়ার দিয়ে কাকে অ্যাটাক করবে? অ্যাটাক করবে ক্লোরিনকে। কেন ক্লোরিনকে অ্যাটাক করবে? কারণ ক্লোরিনেরই ভ্যাকেন্ট অরবিটাল আছে, নাইট্রোজেনের তো ভ্যাকেন্ট অরবিটাল নেই। নাইট্রোজেনের আছে দুটো লোন পেয়ার। আরে অ্যাটাক করার জন্য তো জায়গা চাই। তাহলে দেখো এখান থেকে আমরা রেজাল্টটা কি পাবো? দেখো এন, যার দুটো লোন পেয়ার, সিএল 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 ও এইচ, এটা হয়ে যাবে মাইনাস, এখানে হবে প্লাস। ক্লিয়ার? বলো এবার দেখো কি ঘটবে। এই মাইনাসটা দরকার নেই, ছিল এখানে মাইনাসটা, ঠিক আছে। এইবার কি হয়, এই নাইট্রোজেন সে কি তার লোন পেয়ারটা দিয়ে, এই যেহেতু হাইড্রোজেনের ওপর পজিটিভ চার্জ চলে এসছে, এটাকে নিয়ে নেবে। তাহলে এই বন্ডটা পুরোটা এখানে চলে গেল, হাইড্রোজেনটাকে নিয়ে নিল। এক সেকেন্ড, এই বন্ডটা এখানে গেল আর এই বন্ডটা ব্রেক করে গেল। তাহলে দেখো রেজাল্টটা কি হলো, এখান থেকে আমরা পাচ্ছি সিএল এন এইচ, এইচটা নতুন তৈরি হচ্ছে, সিএল যেমন ছিল তেমন, সাথে আছে এইচ ও সিএল। নেক্সট আবার কি হচ্ছে, জলের অণু অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে? অবশ্যই সিএল। তাহলে আবার একটা অ্যাটাচড হবে, আবার একটা দুবার এই প্রসেসটা সিমিলারলি ঘটতে থাকবে। দেখো এন সিএল এর জায়গায় আবার চলে আসবে এইচ, এইচ আগে একটা ছিল আর একটা সিএল পড়ে থাকবে, আবার এইচ ও সিএল তৈরি হবে। লাস্ট মে আবার এনে জল দিয়ে অ্যাটাক করো, সিমিলারলি ঘটবে। কি প্রোডাক্ট পাবে? এন এইচ থ্রি প্লাস 3HOCl। কেন হচ্ছে? জাস্ট এনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই। তাহলে যদি আমরা একদম ওভারঅল রিয়াকশানটা লিখি, তাহলে দেখবে NCl3 প্লাস 3 অণু জল, সে কার সঙ্গে রিয়াকশান করে কি দিচ্ছে? দিচ্ছে NH3 প্লাস 3HOCl। বাট ইন কেস অফ PH3, তার ক্ষেত্রে কি হচ্ছে বলতো? না, PCl3 ক্ষেত্রে ফসফরাসেরই কিন্তু ভ্যাকেন্ট অরবিটাল আছে। ঠিক আছে, ভ্যাকেন্ট ডি আছে। জল মার্কেটে নিয়ে এসো, জল নিয়ে এলে এইখানে অ্যাটাক করবে, এটা বেরোবে। ক্লিয়ার? তাহলে কি তৈরি হলো? PCl ClO H প্লাস। ঠিক আছে, কে আছে মার্কেটে? Cl মাইনাস, একটাকে নেবে, এই বন্ডটা আবার ফিরে যাবে, হয়ে যাবে PCl ClOH। এরমভাবে জল আবার দুবার অ্যাটাক করবে, অ্যাটাক করে কি তৈরি হয়ে যাবে? H3PO3 প্লাস 3HCl। ঠিক আছে, তাহলে হাইড্রোলিসিসের ক্ষেত্রে ইন কেস অফ NCl3 আমরা কি পাবো? 3 অণু জল দাও, পেয়ে যাবে NH3 প্লাস 3HOCl। বাট ইন কেস অফ PCl3 আমরা পাবো H3PO3 প্লাস
3HCl। এটা তো আমার পিপিটিতে যা ছিল সেটার উপর আমি বললাম। যদি তোমাকে আমি কোশ্চেন দিই, বলো তো NF3 তার সঙ্গে জল দিলে কি তৈরি হবে? আমি জানি আমার স্টুডেন্টরা প্রত্যেকেই খুব বুদ্ধিমান, তারা বলবে স্যার नाइट्रोजन नो वैकेंट, फ्लोरीन भी कोई वैकेंट नहीं है, पानी किधर जाएगा? तो हाइड्रोलिसिस नहीं हो पाएगा। क्लियर? NF3 से किंतु हाइड्रोलिसिस করতে পারবে না। কেন কি? এর নাইট্রোজেন এবং ফ্লুরিন দুটোরই কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই। নেক্সট, ল্যাবরেটরি একটা ইম্পর্টেন্ট রিয়াকশান, হোয়াইট ফসফরাসের সঙ্গে কস্টিক সোডা, এর সাথে রিয়াকশান হবে P4। P4 এর সাথে রিয়াকশান হবে অ্যামোনিয়া আর আমাদের কস্টিক সোডার জলীয় দ্রবণের সাথে যদি ফসফরাস, হোয়াইট ফসফরাসের রিয়াকশান করো, তাহলে কি ঘটবে? তোমরা নেবে P4 প্লাস 3NaOH, ব্যালেন্স করবে, একটু মনে রাখবে, প্লাস 3 জল যদি নাও, দেখতে পাবে রিয়াকশানটাই তৈরি হবে 3 সোডিয়াম হাইপোফসফাইড H2PO4, PO2 প্লাস তৈরি হয়ে যাবে PH3 ফসফিন। এবার দেখো এখানে অক্সিডেশন ঘটছে না রিডাকশান ঘটছে, না বিক্রিয়াটাকে আমরা স্পেশাল কিছু নাম দিতে পারবো কিনা। দেখো পি নিউট্রাল স্টেটে আছে, তার মানে এটা কি 0। দেখো এখানে হাইড্রোজেনের এর অক্সিডেশন স্টেট কি হবে? দেখো নাইট্রোজেনের জন্য, সোডিয়ামের জন্য হয় +1, হাইড্রোজেনের জন্য 2 + 2, ফসফরাসের জানি না x, অক্সিজেনের জন্য হয় -2 × 2 = 0। সেখান থেকে দেখো এখানে আমি ফসফরাসের পেয়ে যাব x = +1, তাহলে কি হবে এখানে +1। নেক্সট ফসফিনে -3। তাহলে তুমি দেখো তুমি এখানে ইজিলি বলতে পারবে এই রিয়াকশানে আমাদের ফসফরাস অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন হয়ে সোডিয়াম হাইপোফসফাইড তৈরি করছে। আবার সাইমালটেনিয়াসলি ওই ফসফরাস রিডাকশানও হচ্ছে, রিডাকশান হয়ে তৈরি করছে ফসফিন। এই রকম একই বিক্রিয়ায় কোনো পদার্থ যদি একই সাথে অক্সিডাইজ এবং রিডাকশান দুটোই করে, তাহলে সেই ধরনের রেডক্স রিয়াকশানকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। দেখো তাহলে এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, যেটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর বার পরীক্ষায় আসে। দেখো পি ব্লকের আমি তো সব কিছু তোমাদের পড়াবো না, সব কিছু তোমরাও পড়তে পারবে না, যেগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে আসে, আমরা কিন্তু সেইগুলোই দেখছি। ঠিক আছে? নেক্সট, স্ট্রাকচার অফ ফসফরাস পেন্টাক্লোরাইড। দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড প্রথমেই যখনই আমরা যৌগটা পাবো PCl5, চলো এর তাহলে আমরা হাইব্রিডাইজেশন নাম্বার বের করি। কি বলেছিলাম? হাফ ইন্টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, দ্যাট ইজ 5, প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, 5টাই আছে ক্লোরিন, বাকি আর কিছু আছে কি? নেই। তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার কত হবে? 5। যদি হাইব্রিডাইজেশন নাম্বার 5 হয়, তাহলে স্টেরিক নাম্বার কত হবে? 5। দেখো 5টাই সিগমা বন্ড আছে, নো লোন পেয়ার।
তাহলে শেপ কি হবে, শেপ হয়ে যাবে টিবিপি, মানে ট্রাইগোনাল বাই পিরামিডাল। তাহলে শেপটা দেখো কি হবে, এখানে করাই আছে, দেখো এইরকম। এটা দেখো ট্রাইগোনাল অ্যাঙ্গেল সৃষ্টি করেছে, ওপরে একটা নিচে একটা, ট্রাইগোনাল বাই পিরামিডাল। দেখো ওপরে একটা পিরামিড মতো হচ্ছে না, এদিকে পিরামিড, নিচে একটা পিরামিড, তাহলে কি হবে, ট্রাইগোনাল বাই পিরামিডাল। আমি যদি এখানে দেখাই সিএল পি সিএল 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 সিএল, যে দুটো বন্ড, এই দুটো বন্ড যেগুলো একদম উপর নিচে আছে তাকে আমরা বলবো অ্যাক্সিয়াল বন্ড বা অ্যাক্সিয়ালও বলে অনেকে। আর যেই তিনটে বন্ড যারা একটা প্লেনে আছে তাদেরকে আমরা বলবো ইকুইটোরিয়াল বন্ড। দেখা গেছে এদের অ্যাক্সিয়াল বন্ডটা আকারে বড় হয়, 214 পিকোমিটার, আর যেটা আমাদের ইকুইটোরিয়াল বন্ড সেইগুলো হলো 202 পিকোমিটার। এবং অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল, ইকুইটোরিয়াল অ্যাঙ্গেল হলো 120, আর অ্যাক্সিয়ালের সঙ্গে ইকুইটোরিয়াল বন্ডগুলোর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার একটা কথা বলি, ইন সলিড স্টেট এরা কি করে, এরা হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে PCl5 কি তৈরি করে জানো, PCl4 প্লাস ইন্টু PCl6 মাইনাস, এটা তৈরি করে। ঠিক আছে, যার ফলে PCl5 ইন সলিড স্টেট একটা কিন্তু গুড কন্ডাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এরা কিন্তু মানে চার্জ ক্যারি করতে পারে। এই গেল PCl5, এখান থেকে আর কিছু দরকার নেই। নেক্সট দেখো ফসফরাসের ট্রাইঅক্সাইড, ফসফরাস ট্রাইঅক্সাইড P4O6। ফসফরাসের দুটো অক্সাইড, একটা হচ্ছে P4O6 আর একটা হচ্ছে P4O10। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। অ্যাকচুয়ালি গ্রুপ 15টাই একটু বড়, ঠিক আছে, 16, 17, 18 কিন্তু ছোট। দেখো কিভাবে আঁকবে, ড্রয়িংটা ইম্পর্টেন্ট। বেঞ্জিন রিং যেভাবে আঁকো সিমিলারলি, বাস্ট অল্টারনেটিভলি দেবে, PO দিয়ে দিলে বন্ড দিয়ে দাও। ক্লিয়ার? নাও দেখো, ও P হয়ে গেছে, ও দিস ইজ দ্য স্ট্রাকচার অফ P4O6। এখান থেকে কি কি প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে এই মলিকিউলটার মধ্যে PO-P বন্ড কতগুলো আছে। এখানে PO-P বন্ড, তারপরে ধরো OO-P বন্ড কতগুলো আছে, এই রকম কিন্তু পরীক্ষাতে আসে। ধরো PO-P, দেখো PO-P একটা, PO-P দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এভাবে কিন্তু তোমাদের কাউন্ট করে বলতে হবে। ঠিক আছে, আর দেখো প্রত্যেকটা ফসফরাসের কি আছে, একটা করে লোন পেয়ার আছে। অক্সিজেনের তো দুটো করে আছে, বাদ দাও, ফসফরাসের একটা করে বেঁচে আছে। এটা হলো P4O10, সরি P4O6। এবার তোমাদের সিমিলারলি আসবে, দেখো P4O10 এর ক্ষেত্রে কীরকম, কোনো অসুবিধা নেই, তোমরা সবাই পারবে। দেখতে কেমন, একই রকমভাবে ড্র করো, কোনো অসুবিধা নেই। PO আগেরটা যদি বুঝে থাকো, PO হয়ে গেল। এভাবে আছে, ক্লিয়ার? দেখো এদিক থেকে P4 আর একটা অক্সিজেন নামাবে, P, ও ও এটা তো P4O6 হয়ে গেল না, জাস্ট প্রত্যেকটার সাথে একটা করে ডবল বন্ড ও জুড়ে দাও, তাহলেই হয়ে যাবে।
ডবল বন্ড ও জুড়ে দাও, ডবল বন্ড ও জুড়ে দাও, ডবল বন্ড ও জুড়ে দাও। দিস ইজ দ্য P4O6। এই স্ট্রাকচার থেকেও কিন্তু প্রশ্ন আসে, কতগুলো পিওপি বন্ড, কতগুলো পি ডবল বন্ড, এইরকমই প্রশ্ন আসে। তাই স্ট্রাকচারগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। একদম গ্রুপ 15-এর আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। দিস ইজ দ্য অক্সো অ্যাসিডস অফ ফসফরাস। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এরকম থাকবে, ধরো তোমাকে দিয়ে দিল তিনটে অ্যাসিড H3PO2 ফসফনিক অ্যাসিড, H3PO3, H3PO4, এদের প্রত্যেকের বেসিসিটি কত? তোমরা দেখতে পাবে স্যার তিনটে তিনটে করে আছে, ট্রাই বেসিক না ভাই, যা দেখতে পায় সবসময় যে তা হবে তার কোনো মানে নেই। তাহলে দেখো এদের আমরা স্ট্রাকচারগুলো দেখব। দেখো স্ট্রাকচারগুলো যখন তোমাদের করাবো একটু খেয়াল রাখো। দেখো পি প্রত্যেকটায় পি ডবল বন্ড ও একটা করে থাকবেই থাকবে, পি ডবল বন্ড ও থাকবেই থাকবে, পি ডবল বন্ড ও থাকবেই থাকবে। ঠিক আছে, এবার দেখো এইখানে কি আছে H3PO2, তার মানে দেখো আর একটা ও থাকবে, সেখানে H দিয়ে দাও। ঠিক আছে, বাকি দেখো কি আছে H এরকম দেখতে। তাহলে কোন হাইড্রোজেনটা রিলিজ হবে? অনলি এই যে OH বন্ডটা আছে ওইটা। তাহলে এটা কি হবে? মনোবেসিক। এর বেসিসিটি কত হয়ে যাবে গো? ক্ষারগ্রাহিতা 1। পরেরটা দেখো কটা অক্সিজেন বেঁচে আছে? দুটো, তার মানে দুটো হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে বাকি একটা এমনি জুড়ে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? বেসিসিটি ইকুয়াল টু 2। লাস্ট দেখো অক্সিজেন কটা বেঁচে আছে? তিনটে, তার মানে তিনটেই হয়ে যাবে OH OH OH। তাহলে এটার বেসিসিটি হবে 3। ইটস আ ট্রাইবেসিক অ্যাসিড। এইবার এখান থেকে প্রশ্ন আসে এদের মধ্যে কোনটা হাইলি সবথেকে বেসিক অ্যাসিডিক ক্যারেক্টার কার বেশি? দেখো অ্যাসিডিক ক্যারেক্টারটা কি জন্য হয় না, এই যে পিও বন্ডটা কি করে এদের লোন পেয়ারটাকে নিজের দিকে টানে, তার ফলে কি হয় অক্সিজেনের ওপর পজিটিভ চার্জ সৃষ্টি হয়। এইভাবে দেখো টানে, এটা এভাবে এরম হয়। দেখো এক্ষেত্রে দেখো এরকম দুটো অক্সিজেন একে দেওয়ার জন্য বসে আছে, এক্ষেত্রে দেখো তিনটে অক্সিজেন বেশি আছে। তাহলে কোন অক্সিজেনটাকে সব থেকে বেশি দিতে হবে? এই অক্সিজেনটা। এই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ কি হবে? সব থেকে বেশি হবে। বেশি হলে এর হাইড্রোজেন বের করার প্রবণতা কি হবে? বেশি হবে। তাই এর অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে বেশি, মনে রাখবে। তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার কি হবে? হয়ে যাবে অ্যাসিডিক ক্যারেক্টার, অ্যাসিডিক অর্ডার হয়ে যাবে সব থেকে বেশি H3PO2, তারপর H3PO3, নেক্সট H3PO4। বাস, দিস ইজ দ্য অ্যাসিডিক অর্ডার। দেখো আর একটা ফসফরাস অ্যাসিড আছে যেটা তোমাদের একটু জানতে হবে, এটা একটু দেখে নাও তোমরা। এরপর আমরা করব সাইক্লোফসফরাস অ্যাসিড।
সাইক্লোফসফরাস অ্যাসিড। যেটার নাম হচ্ছে ট্রাইমেটা ফসফরিক অ্যাসিড। এইটা কিন্তু তোমাদের করতে হবে। আগেরটার মতোই। দেখো এটা সব আমরা করে দিলাম, প্রত্যেকের অক্সিডেশন নাম্বারও তোমরা বের করতে পারবে। আচ্ছা, এটা তো হয়েই গেল। এবার হচ্ছে ট্রাইমেটা ফসফরিক অ্যাসিড কীরকম দেখতে লাগে। আগেরটা যেরকম করেছিলাম সিমিলারলি পিও পিও পিও, বাস ট্রাইমেটা। তাহলে দেখো জুড়ে দাও। ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ডবল বন্ড ও দিয়ে দিলে। দেখো এর ভ্যালেন্সি কত, 4 হবে না? প্রত্যেকের সাথে একটা করে ওএইচ দিয়ে দাও, ওএইচ দিয়ে দাও, ওএইচ দিয়ে দাও। এটাই হবে ট্রাইমেটা ফসফরিক অ্যাসিড। ট্রাইমেটা ফসফরিক অ্যাসিড, এটা হবে ট্রাইমেটা ফসফরিক অ্যাসিড। আমি টেস্ট পেপারে দু এক জায়গায় প্রশ্ন দেখেছি, রিডিউসিং পাওয়ার অফ দ্য অক্সি অ্যাসিড। এই যে তিনটে অ্যাসিড তোমরা দেখেছো না, H3PO4, H3PO2, H3, এটার বেসিক ক্যারেক্টার তো অ্যাসিডিক ক্যারেক্টার তো বলে দিলাম। এবার হচ্ছে রিডিউসিং পাওয়ার। রিডিউসিং পাওয়ার কার উপর ডিপেন্ড করবে? রিডিউসিং পাওয়ার এটা ডিপেন্ড করে নাম্বার অফ পিএইচ বন্ড। যার পিএইচ বন্ড সংখ্যা যত বেশি তার রিডিউসিং প্রপার্টিও তত বেশি। বলো কোনটা? রিডিউসিং প্রপার্টিও সিমিলার অর্ডারটাই হয়। এই আমাদের পি ব্লকের গ্রুপ 15 খতম। পরের দিন আমরা গ্রুপ 16টা করব একটা ভিডিওতে, 17, 18টাও একটা ভিডিওতে। তার মানে 4টে ভিডিওতে আমাদের গ্রুপ কেমিস্ট্রি শেষ। তারপর চলে আসবে দুটো ভিডিওতে বায়োমলিকুল, দুটো ভিডিওতে পলিমার। আর কোলোয়েড তো রিডিং পড়া চ্যাপ্টার, ঠিক আছে, একটু হালকা একটা ছোট্ট ভিডিওতে বলে দেবো। তাহলে আরেকবার যদি আমি পুরোটা একবার তোমাদের জিস্ট করে দিই, ইন কেস অফ ফসফরাসের ক্ষেত্রে নাইট্রোজেনটা তো মোটামুটি জিস্ট করেই দিয়েছিলাম। দেখো ফসফরাস মেনলি হয় 3 প্রকার। একটা হচ্ছে হোয়াইট ফসফরাস, একটা হয় রেড ফসফরাস, আর একটা হয় ব্ল্যাক ফসফরাস। আমাদের মেনলি যেটা পড়তে হবে হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস। ব্ল্যাক ফসফরাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, এক্ষেত্রে ফসফরাস অ্যাটমগুলো হেক্সাগোনালি লিঙ্কেজ, একটা অন্যটার সাথে হেক্সাগোনালি যুক্ত থাকে, বাস এটুকুই। নেক্সট হচ্ছে দেখো হোয়াইট ফসফরাসের ক্ষেত্রে কি হয়, কৌণিক পীড়নটা বেশি, অ্যাঙ্গুলার স্ট্রেন বেশি, তাই জন্য সেটা লেস স্টেবল, আর যে লেস স্টেবল সে হাইলি রিঅ্যাক্টিভ। খতম। নেক্সট দেখো রেড ফসফরাস, তার ক্ষেত্রে কি হয়, রিঅ্যাক্টিভিটি কম, কেননা এর অ্যাঙ্গুলার স্ট্রেংথ কম, স্থায়িত্ব বেশি, এ বেশি স্টেবল, যে স্টেবল সে রিয়াকশান কেন করবে, রেড ফসফরাসের স্থায়িত্ব বেশি। এখানে কিন্তু তোমাদের অ্যাসারশন রিজিনের কোশ্চেন আসতে পারে। এবার তোমাদের একটা জিনিস আমি ছেড়ে গেছিলাম বলে করিয়ে দিয়েছি, NCl3 হাইড্রোলিসিস আর PCl3 হাইড্রোলিসিস। দেখো N এর ক্ষেত্রে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, তাই জলের লোন পেয়ার N এ অ্যাটাক করতে পারবে না। কোথায় অ্যাটাক করবে? অ্যাটাক করবে Cl এর ভ্যাকেন্ট ডি অরবিটালে।
তাই এক্ষেত্রে প্রোডাক্ট হবে HOCl আর অ্যামোনিয়া। কিন্তু ইন কেস অফ PCl3 সেখানে কিন্তু ফসফরাসের যেহেতু লোন পেয়ার আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাহলে এক্ষেত্রে সরাসরি ফসফরাসে গিয়ে অ্যাটাকটা করতে পারবে। আর যদি ফসফরাসে গিয়ে অ্যাটাক করতে পারে তাহলে কি হবে বলো? ফসফরাসে গিয়ে অ্যাটাক করলে H3PO3 এবং HCl তৈরি হবে। NF3 কিন্তু হাইড্রোলিসিস হয় না, কারণ দেখো নাইট্রোজেন তারও কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, ফ্লুরাইড তারও কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, তাই কোনো কিছু হবে না। নেক্সট দেখো ল্যাবরেটরি প্রিপারেশন, মানে প্রিপারেশন ইজ প্রিপেয়ার্ড, ফসফিনের যে প্রিপারেশন এটা আমরা করতে পারি ফসফিন তৈরি করার জন্য। দেখো ফসফরাসের সঙ্গে, হোয়াইট ফসফরাসের সঙ্গে লাল ফসফরাসের সঙ্গে কিন্তু রিয়াকশানটা হয় না, কারণ লাল ফসফরাস অত্যন্ত স্টেবল। লাল ফসফরাসের সাদা ফসফরাসের সঙ্গে যদি কস্টিক সোডা এবং জলের মিক্সচার তুমি রিয়াকশান করাও, তাহলে এটা কিন্তু একই সাথে অক্সিডাইজও হবে এবং রিডাকশানও হবে, হয়ে কি তৈরি করবে? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান করবে। সেই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানে আমাদের ডিসপ্রপোর্শন রিয়াকশান হবে, অক্সিডাইজ করে তৈরি করবে সোডিয়াম ফসফাইট এবং রিডাকশান করে তৈরি করবে ফসফিন। বাস, PCl3 স্ট্রাকচার সলিড অবস্থায় কারেন্ট চার্জ ক্যারি করতে পারে। নেক্সট দেখো PCl3 হাইড্রোলাইজেশন নাম্বার P4O10 O6 এর স্ট্রাকচার, P4O10 এর স্ট্রাকচার, ঠিক আছে। নেক্সট দেখো এদের অক্সিডেশন অ্যাসিডিক অর্ডার সব থেকে বেশি হবে H3PO2, তারপরে H3PO3, তারপরে H3PO4, অর্থোফসফরিক অ্যাসিডের সব থেকে কম। রিডিউসিং পাওয়ারই সেম অর্ডার, এটা ডিপেন্ড করে নাম্বার অফ পিএইচ বন্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রাইমেটাফসফরিক অ্যাসিড, দেখে নাও স্ট্রাকচার। চলো গ্রুপ কেমিস্ট্রি আমরা কিন্তু এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সঙ্গে থেকো। একটু পরেই তোমাদের সাথে আজকে আমরা যেমন টেস্ট পেপার অ্যানালিসিস সাথে চলতে থাকবো। কোনো অসুবিধা হলে, তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে, যেটা তোমাদের মনে হয় এই জিনিসগুলো করিয়ে দিলে ভালো হয়, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যোগ হতে পারো এবং হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু আমাদের জানাতে পারো। চলো রাখলাম, সকলে ভালো থাকবে।